নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। গতকালই আলোচনায় ছিল যে কোনো রেজিমেন্টেড ক্যাডার বেসড পার্টি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোতে নবীন আর প্রবীণের দ্বন্দ্ব স্বাভাবিক, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই দ্বন্দ্বে ফ্লাইং কালার্স নিয়ে বেরিয়ে আসে নবীনের দল। সমস্ত বৃদ্ধদের সরিয়ে সুভাষ নেহরু হাল ধরেছিলেন কংগ্রেসে। পরবর্তীতে ওল্ড গার্ডদের একরকম পথে বসিয়ে কংগ্রেসের হাল ধরার দায়িত্ব নিয়েছিলেন ইন্দিরা। দেশ জুড়েই এরকম অজস্র উদাহরণ আছে। তার সবচেয়ে বড় কারণ হলো ওইসব ক্যাডার বেসড পার্টিগুলোর কিছু নির্দিষ্ট রাজনৈতিক সমাজনৈতিক লক্ষ্য থাকে। ধরুন, বিপ্লব হবেই কমরেডস, এক সর্বহারার বিপ্লব। পুরনো যা কিছু ভেঙে এক নতুন সমাজ হবে, সাম্য সমাজ। সে কথা শুনেই প্রাণ বাজি রেখে ছুটেছে কিশোর, যুবক। সামনে বিটি রণদিবে না ইএমএস নাম্বুদিরিপাত, সেসব দেখার দরকার ছিল না। একইভাবে পাগলের মতো মানুষ ছুটেছে কর সেবায়। লক্ষ্য এক হিন্দু রাষ্ট্র। সে রাষ্ট্রে সে কোথায়? তার খাদ্য, বস্ত্র, বাসস্থানের সমাধান কি আছে সে রাষ্ট্রে? জানার দরকারও নেই। সামনে পুলিশ, গুলি চলেছে, কর সেবা হয়েছে। তার নেতা কে? আডবাণী না যোশী, উমা ভারতী না ভেঙ্কাইয়া নাইডু? তা নিয়ে ভাবেনি কেউ। বিজেপিতে এক নেতা এক চেহারা, এ তো এই সেদিনের ব্যাপার, সে আরেকদিনের আলোচনা। কিন্তু বাকি দলগুলোতে তেমন নয়। সেখানে শুরু থেকেই দেশ কা নেতা ক্যাসা হোগা বলে স্লোগান স্বাধীনতার আগেই শুনেছে মানুষ। এক নেতা হাল ধরেছেন, স্বাভাবিকভাবেই পাশে এসেছেন তার সমবয়সীরা। তিনি থেকেছেন যতদিন থাকা সম্ভব। দেহত্যাগ ছাড়া পদত্যাগ নেই। জওহরলাল মারা গেছেন বলেই ইন্দিরা, ইন্দিরা গেছেন বলেই রাজীব, রাজীব গেছেন বলেই সোনিয়া এবং রাহুল। মুলায়ম আর নড়তেও পারছেন না, দলের রাশ ধরেছেন অখিলেশ। লালু জেলে এবং অসুস্থ, হাল ধরেছেন তেজস্বী। ৮০ পার ফারুকের জায়গায় ওমর, ৮৪ পার করুণানিধির জায়গায় স্টালিন। এবারে কি তাহলে বাংলার রাজনীতিতে সেই ছবি? সেটাই বিষয় আজকে। বাংলায় কি দলের রাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই আসছে? জন্মলগ্ন থেকেই তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক। গত আড়াই দশকে কেন্দ্রের একাধিক সরকারের শরিক হিসেবে ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন থেকে একটানা ৩ দফায় রাজ্যের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকারের মুখ্যমন্ত্রিত্ব সামলে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন ও বাংলায় প্রবল পরাক্রমশালী দল তৃণমূলের এক এবং অদ্বিতীয় নেত্রী তিনি। দলে বা সংগঠনে নানাবিধ দায়িত্ব নেতা নেত্রীদের মধ্যে বন্টন করা থাকলেও তৃণমূলের ক্ষমতা কেন্দ্র এক এবং অভিন্ন। তাই কি প্রশাসন কি সংগঠন, সব ক্ষেত্রেই শেষ কথা মমতা। ব্যক্তিকেন্দ্রিক দল তৃণমূলে এটাই দস্তুর। দলের নেতা নেত্রীরাও জানেন রাজনীতির ময়দানে তাদের অস্তিত্ব আদতে দলনেত্রী মমতার অবদান। গত আড়াই দশকে বার দুয়েক জনা কয়েক নেতা নিজেদের অনুগতদের নিয়ে সংগঠনের অন্দরে দ্বিতীয় ক্ষমতা কেন্দ্র গড়ে তুলতে উদ্যোগ নিয়েছিলেন। সেই বিদ্রোহ দমন করতে বিশেষ বেগ পেতে হয়নি মমতাকে। তার অন্যতম কারণ, বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হলেও মমতার জনমোহিনী ভাবমূর্তি অটুট রয়ে গিয়েছে। সংগঠনে তার উত্তরসূরি হিসেবে ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন মমতা নিজেই। সেই লক্ষ্য পূরণে সংগঠনের কার্যভার অংশত তাকেই দেন মমতা। অতি সম্প্রতি অভিষেককে কেন্দ্র করে মূলত নবীন প্রজন্মের একটা ক্ষমতা বলয় তৈরি হয়েছে তৃণমূলে। রাজ্যের শাসক দলের আড়াই দশকের চলমান ইতিহাসের সঙ্গে তেমনটাই সামঞ্জস্যপূর্ণ নয়। তা নিয়েও শুরু হয়েছে দ্বন্দ্ব। যে কোনো সংগঠনের চিরাচরিত নবীন প্রবীণের বিরোধ। সেই বিরোধ এখন প্রকাশ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক পরিসরে। সেই দ্বন্দ্বের আলোতেই চর্চা শুরু অভিষেককে কেন্দ্র করে। কেননা নেত্রীর উত্তরসূরি নিছক কোনো পদোন্নতি নয়, সেই ভার বহনের মতো পরিণত মনস্ক হয়ে ওঠা বড় চ্যালেঞ্জ গ্রহণে কতটা প্রস্তুত ডায়মন্ড হারবারের সাংসদ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোজা কথাটা সোজাভাবেই বলে ফেলি। যদি এটাই প্রশ্ন হয় যে তৃণমূলের দলের রাশ অভিষেকের কাছেই আসছে কিনা, তাহলে তার উত্তর ১০০% হ্যাঁ। অন্য কে নেবে ভাই? মমতার পরে যারা ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত পার্থ চট্টোপাধ্যায় আর কোনোদিনও বাংলার রাজনীতিতে আসতে পারবেন না। মুকুল রায় গুরুতর অসুস্থ। এরপর রয়েছেন একই বক্সিদা, সুব্রত বক্সি। কিন্তু তিনি মমতার ছায়ার বাইরে একটা কুটোও নাড়েননি কোনোদিন। এরপরে যারা আছেন তারা নিজের জোরে নিজের এলাকা থেকে জিতে এলেই অনেক। তাহলে রইল বাকি কে? অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং দলে তার উত্থানের সঙ্গে সঙ্গে দলের তরুণ নেতৃত্ব, সে ছাত্র হোক, যুব হোক বা অন্য গণসংগঠনে, তার বিলি বন্দোবস্ত অভিষেকের দফতর থেকেই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আর দাদার নেতৃত্ব, এটাই
তাদের মাথায় ঢুকে গেছে। বাকি প্রবীণ নেতাদের সৌগত রায় ইত্যাদির ঘামাচি চুলকুনি হতেই পারে, কিন্তু সে চুলকুনি থামানোর জন্য পাউডারই যথেষ্ট। নেতৃত্ব নামক জায়গা থেকে তারা বহু বহু দূরে। আপাতত মান সম্মান নিয়ে রাজনীতির জন্য মমতাই থাক, এটাই তাদের একটু সান্ত্বনা। এই যা কাজেই দলের মধ্যে নবীন প্রবীণের ধুন্ধুমার লড়াই চলছে। আর এই লড়াইয়ের মধ্যে শুভেন্দু কুচুক করে একটি পাকা ডাল টেনে নিজের পাল্লা ভারী করবেন, এমনটা হবার নয়। দলের রাশ মমতার হাতে, বকলমে অভিষেকের হাতেই আছে। মমতার তাতে সায়ও আছে, সায় না থাকলে শুরুয়াতই তো হতো না। তাহলে এই হা হা হু হু কেন? কারণ যুবরাজের সিংহাসনে বসার প্রক্রিয়াতে বাধাগুলো মমতা এবং অভিষেক দুজনেই বুঝে নিতে চান। এই সময় বেচাল দেখলে বাচাল চিহ্নিত করা খুব সোজা, খুব মসৃণভাবে এই প্রক্রিয়াকে সর্বমান্য করে তোলার চেষ্টা হচ্ছে। প্রায় সফলও বলাই যায়। এক আলোড়ন হচ্ছে এমন এক আবহের মধ্যেই ক্ষমতার হস্তান্তর হয়ে থাকে। এখানেও তাই হচ্ছে। তাহলে মমতা অবসর নিচ্ছেন না? তেমনও নয়। 24শে অঘটন ঘটলে, মানে মোদী সাম্রাজ্যের পতন হলে দিল্লির রাজনীতিতে মমতা, রাজ্যে অভিষেক। না ঘটলে দল অভিষেকের, সরকার মমতার হাতেই থাকবে। আগামী দিনে সেটাই কোনো রকম প্রশ্ন আলোচনা ছাড়াই পূর্ণ নেতৃত্বে আনবে অভিষেককে। আমরা সেই জন্যই আমাদের দর্শকদের এই প্রশ্ন করিনি যে মমতার পরে কে। ইট ইজ ডিসাইডেড। আমরা প্রশ্ন করেছিলাম মমতার পরে অভিষেক দলের হাল ধরার জন্য কি যথেষ্ট উপযুক্ত হয়ে উঠেছেন? শুনুন মানুষজন কি বলছেন। এখন একমাত্র হালটা ধরার জন্য, পার্টিটাকে ধরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এক নম্বর। এটা উপর নেতৃত্বের ব্যাপার। আমার দিদি যতদিন আছে, দিদি দেখবে, দিদি যখন অক্ষম থাকবে বা পারবে না, তখন আমার যে উপর নেতৃত্ব আছে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে যে অভিষেক উপযুক্ত না অন্যকে উপযুক্ত। প্রথম দিন থেকেই তো তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির পরেই অভিষেক ব্যানার্জির নামটাই আছে সেকেন্ড ইন কমান্ড হিসাবে। কিন্তু এবার ওনাদের অভ্যন্তরীণ বিষয় যে অভিষেক ব্যানার্জি কতটা যোগ্য হয়ে উঠেছে এই বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভালো জায়গায় গিয়েছেন, শুধু সাংগঠনিক স্তর নয়, বর্তমানে তার যে চিন্তা ভাবনা সেটা কিন্তু সকলের সঙ্গে শেয়ার করে চেষ্টা করছেন। অভিষেক ব্যানার্জি পুরো বাংলা জুড়ে যেভাবে জনজোয়ার যাত্রাটা করেছেন, তাতে তো আমার মনে হয় উনি পরিণত। আমাদের মাননীয়া যিনি আছেন মমতা ব্যানার্জি, ওনার যে পরিচালনা, ওনার যে সব কিছু, ওনার ওই অবদানটাকে মা মাটি মানুষের যে অবদান, যেটা সেটুকুকে তো আমরা ভুলতে পারবো না। না, এটার মধ্যে কোনো ভুল নেই। নিশ্চয়ই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রজন্মকে তৈরি করে দিয়ে যাবেন। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারেন, অন্য কেউ হতে পারেন। ওনাদের নিজেদের মধ্যে যে প্রবীণ আর নবীনের যুদ্ধ দ্বন্দ্ববাক্য চলছে, সেইটা আগে মেটান ওনারা, তারপরে দেখবেন কি কে হবে, উপযুক্ত আছে কি না। অভিষেক ব্যানার্জি আসছে ঠিকই, কিন্তু তাহলেও মমতা ব্যানার্জির পরে আর বিকল্প নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলকে শুরু থেকে এগিয়ে নিয়ে এসছেন এবং আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূল এগিয়ে যাবে। রাজ্যটাকে পরিচালনা করার জন্য এখন পুরোপুরিভাবে উনি উপযুক্ত। ওনার সাংগঠনিক দক্ষতা বা টোটাল টিমকে পরিচালনা, এই ব্যাপারগুলো অনেকটাই ম্যাচিওর লেভেলে চলে গেছে। অভিষেক ব্যানার্জি এই মুহূর্তে আমাদের সারা পশ্চিমবাংলা তিনি একজন আইকন এবং তিনি আগামী দিনের যুব সমাজের আমাদের দিশারি। মনে করি এই মুহূর্তে তিনি যথেষ্ট যোগ্য। আমার মনে হয় মমতা ব্যানার্জি সর্বোচ্চ নেত্রী এবং বিচক্ষণ ব্যক্তি। উনি যদি মনে করে যে অভিষেক পারবে, তাহলে অভিষেককে দায়িত্ব দিলে অসুবিধা তো কোনো কিছু নেই। এখন এলোমেলো চলার জামানা শেষ। সবকিছুর পেছনে নিক্তিমাপা অঙ্ক কাজ করে। দুর্গাপুজো কমিটি এখন 1 বছর আগেই থিম বেছে নেন এবং পাশের ক্লাব 11 মাসের আগে তার টেরই পায় না। প্রতিদ্বন্দ্বী কর্পোরেট হাউস টেরই পায় না তার মার্কেট সেগমেন্টে একজন ঢুকে পড়ার তাল ঠুকছে গত 3 বছর ধরে। 6-7 বছর বয়স থেকে কুস্তি কিংবা ক্রিকেটের প্রস্তুতি চলে। কাজেই রাজনৈতিক দল তার ব্যতিক্রম হবে, এটা ভাবাটা বোকামি ছাড়া অন্য কিছুই নয়। নির্বাচন আসছে, যেভাবে হোক প্রচারের সবটুকু আলো শুষে নাও, খারাপ বা ভালো। সংবাদ মাধ্যম জুড়ে থাকতে হবে নেতাকে। নেতা প্রসঙ্গে কত জল্পনা কল্পনা চলবে। হ্যাঁ, এসবই ওই গ্র্যান্ড প্ল্যানের অঙ্ক। তৃণমূলের এই নবীন প্রবীণের লড়াইয়ের খবর তারই ছোট্ট একটা অংশ। দেখুন না, আমরাই তো দুটো আজকে লিখে ফেললাম এই একই বিষয় নিয়ে। আজকে এ পর্যন্তই।
দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।